একসাথে সংসারটা বোধহয় আর চালিয়ে নেওয়া যাচ্ছে না। শুধু অশান্তি আর অশান্তি, নেই বনিব না। তাই আমি চাচ্ছিলাম আমায় ডিভোর্স দিয়ে দিতে, তাই তো? মাহমুদের কথা শেষ হওয়ার আগেই ছোট্ট ডাইনিং রুমটায় ছোটোখাটো বিস্ফোরণ ঘটায় তনআ। মাহমুদের বিমূঢ় নির্লিপ্ত চাহনি, অনুভূতি শূন্য, গভীর চোখ জোড়া তনাতে নিবদ্ধ। তনা দুই ভুরু সমানতালে নাচায়, রসিকতার সুর টানে গলায়। তা কবে দিচ্ছ ডিভোর্স? মাহমুদ তখনও শূন্য দৃষ্টিতে তনার দিকে চেয়ে আছে, চোখে মুখে এক আকাশসম অসহায়ত্ব। আহ, দুজন কি শুরু করলি? মাহমুদের মতো তুমি পাগল হয়ে গেলে নাকি তনুমা? তনা মুচকি হাসল, বাটি থেকে এক চামচ লাল শাক তুলে দিল খালিকুজ্জামানের প্লেটে। শুধু অশান্তি যেহেতু হচ্ছে, সংসারটা টেনে হিসড়ে এগিয়ে নেওয়ার কোনো প্রয়োজন আছে আব্বা? তার চেয়ে ভালো না? খালিকুজ্জামান ব্যথিত স্বরে জবাব দেন, সংসার ছেলে খেলা নয় মা, ঝগড়া থামাও আর খেতে বসো। ছেলে খেলা নয় তো আব্বা, তবে একটা সংসারে থাকতে গেলে মিলেমিশে থাকা যেমন জরুরি, তেমনি মতের মিল থাকাও আর মনের মিল থাকাও জরুরি। তনা চেয়ার টেনে বসে মাহমুদের দিকে তাকিয়ে বলে, তোমায় লাল শাক দেব? বাধ্য ছেলের মতো মাথা নাড়ায় মাহমুদ। লাল শাকে কিন্তু জলপাই দেয়া, আগেই বলে দিলাম, পরে নাক ছিটকাতে পারবে না। সমস্যা নেই। খাওয়া শুরু হলো। থেমে যায় আলোচনা। মেহরুন-নেছার আগে ফুঁসছেন। তিক্ত কিছু বলার আগে আলোচনা বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হলেন তিনি। কোনো সুতো খুঁজে পাচ্ছেন না তনাকে কথা শোনানোর, অপেক্ষায় রইলেন বন্ধ হওয়া আলোচনা আবারও শুরু হওয়ার জন্য। খালিকুজ্জামান লাল শাকের বাটিটা কাছে আনলেন, আরও এক চামচ লাল শাক ভাজি তুলে নিলেন নিজের প্লেটে। সাদা ভাতের সাথে লাল শাক মাখতেই মনে হলো ভাতগুলো রক্ত স্নান করেছে। তৃপ্তি নিয়ে ভাতের লোকমা মুখে দিলেন তিনি। মাহমুদের সাথে তোমার মতের মিল হয় না, এ কথা তুমি গলায় ছুরি ধরে বললেও বিশ্বাস করব না। মান অভিমান হবেই, তবে আকপাস না ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া বোকামি। তিনি স্নেহ মিশ্রিত দৃষ্টিতে তাকালেন তনআর দিকে, গম্ভীর কণ্ঠে করলেন সতর্ক, নিজেদের ভেতরকার মনোমালিন্য ওই দরজার পিছনে রাখো মা। দরজা ভেদ করে সেই মনোমালিন্য সকলের দৃষ্টিগোচর হলেই কেউ না কেউ এর সুযোগ নিতে চাইবে। আর হ্যাঁ, লাল শাক ভাজি অনেক মজা হয়েছে। তুমি ওদের মধ্যে নাক গলাচ্ছ কেন মাহমুদের আব্বা? কথা শোনানোর সুযোগটা আসতেই যেন হামলে পড়লেন মেহরুন-নেছা। মুখের খাবারটুকু শেষ করলেন না। খাওয়া থামিয়ে চোখ তুলে তাকালেন খালিকুজ্জামান। আমার ছেলেটা কেমন শুকিয়ে যাচ্ছে দেখেছ? মানসিক অশান্তিতে আছে। আমি মা, আমি বুঝি। লাল শাকের শেষ অংশটুকু দিয়ে ভাত মেখে মুখে পুরে নিলেন তিনি। মুখটাকে করে ফেলেন বিকৃত, যেন জঘন্য কিছু না চাইতেও খাচ্ছেন। তুমি স্বাদের কি বোঝো? কোনোদিন শুনেছ জলপাই দিয়ে লাল শাক ভাজি করে? যা তা রান্না করে আর আমাদের মুখ বন্ধ করতে খেতে হয়। এতক্ষণ তো দিব্যি খাচ্ছিলে। থতমতো খেয়ে গেলেন তিনি, ধরা পড়েও পড়তে চান না। আমি কখন এসব রান্না করেছি? না তোমার মা এসব রান্না করেছে? খালিকুজ্জামান বিড়বিড় করে আওড়ালেন। 2 দিন পর পর ঝগড়া করে বাপের বাড়ি চলে গেলে দেখবে কিভাবে। কথাটা মেহরুন-নেছার কান অবধি না পৌঁছালেও তনআ ঠিকই শুনে ফেলে, তবে বুঝতে দিল না কাউকে। মুনিরাও খেতে পারছে না এসব দিয়ে, প্লেটের ভাত একটাও নড়েনি। আর মাহমুদের প্লেটের দিকে তাকাও একবার। মায়ের কথায় তার খাওয়া বন্ধ হয়ে গেল মুনিরার। ভাতের লোকমাটা মুখের কাছে নিয়েও রেখে দিল প্লেটে। তাকালো অসহায় চোখে। টেবিলের নিচ দিয়ে মাহমুদের পায়ে আঙুল দিয়ে স্লাইস করে তনা। মাহমুদ বুঝতে পারলেও তাকালো না, মাথা নুয়ে দৃষ্টি স্থির রাখে ভাতের প্লেটে। প্রতিক্রিয়া না পেয়ে আবারও স্লাইস করে পায়ে। গোপন বার্তাটুকু চোখে চোখে দিতে চাচ্ছে সে। মাহমুদ তাকাতেই তনআর চাহনি শুরু হয়। এক ভুরু উঁচিয়ে কিছু একটা বুঝতেই মাহমুদ চোখের ইশারায় বারণ করল। তনা শুনল না সে বারণ। যারে দেখতে নারী তার চলন বাঁকা, প্রবাদটা আওড়ে নিজের খায় মনোযোগ দেন খালিকুজ্জামান। ন্যাকা সুর টানে তনা। মুনিরা, তুমি লাল শাক দিয়ে খেতে পারছো না? থাক, কষ্ট হলে খাওয়ার দরকার নেই। না না, আমি খেয়ে নিচ্ছি ভাবি, খাবার নষ্ট করা ঠিক না। ও মা, নষ্ট হবে কেন? আমি নিয়ে নিচ্ছি, তুমি বরং ওই বাটিতে রাখা গরুর গোস্ত দিয়ে খাও। টুক করে মুনিরার প্লেটের শাকটুকু নিজের প্লেটে নিয়ে নিল সে। মেহরুন-নেছা যেন আরও একটা সুযোগ পেয়ে গেলেন। গরুর গোস্ত না চেখেই বলে ফেললেন, গোস্ত আদৌ খাওয়ার মতো? কৌটার সব নুন একেবারে ঢেলে দিয়েছ। ঝাল আর নুনের জন্য মুখে নেওয়া যাচ্ছে না।
খালেকুজ্জামান বিরক্ত হলেন, ত্যক্ত স্বরে বললেন, মাহমুদের মা, হয়েছে তো, একদিন রান্না একটু 19-20 হয়, তোমার হতো না, খেয়ে নাও। তনা ব্যাপারটা হজম করতে পারল না। স্পষ্ট তার মনে আছে সবকিছু পরিমাণ মতো দিয়েছে, তবে কি কেউ অতিরিক্ত লবণ আর ঝাল মিশিয়েছে? সে সন্দিহান নজরে তাকালো মেহেরুন্নেসার দিকে। মুনিরা, একটু তরকারি নিয়ে দেখো তো সব ঠিক আছে কিনা, আমি তো সব পরিমাণ মতোই দিলাম। না, আমি তো মিথ্যুক, মিথ্যে বলছি। কোন দিন জানি খাবারের নামে বিষ খেয়ে দেয় আল্লাহ জানে। আহ মাহমুদের মা, থামবে তুমি? মুনিরা এক টুকরো গোস্ত মুখে নিল। পাশ থেকে মেহেরুন্নেসা তাকে সিমটি কাটে। ইশারায় বুঝতে পেরে সে মুখটা বিকৃত করে ফেলে। মুখ থেকে গোস্তের টুকরোটা ফেলে দিয়ে এমন ভাব করলো যেন ঝালে মরে যাচ্ছে। এক টুকরো গোস্ত মাহমুদের প্লেটে দেয় তনা। খেয়ে দেখো তো একটু, আমি তো সব ঠিকঠাকই দিলাম। মাহমুদ দীর্ঘশ্বাস ফেলে। আরও একটি অশান্তির আগাম পূর্বাভাস সে পাচ্ছে। যত চায় এই দ্বন্দ্ব অশান্তি কমুক, ততই যেন বেড়ে চলেছে। গোস্তের টুকরোটা মুখে দিতে দেরি আর মেহেরুন্নেসা আহাজারি করতে দেরি হলো না। আহারে, ঝালে কেমন চোখ মুখ লাল হয়ে গেল ছেলেটার। নে বাবা, আগে একটু পানি খা। পানির গ্লাসটা ধরলেন মাহমুদের মুখের সামনে। মাহমুদ বোকা বনে গেল। অবাক চোখে তাকালো তার মায়ের দিকে। সে নিজেই তো এখনো ভালো করে গোস্তের স্বাদ বুঝতে পারল না, ওইদিকে তার মা তার মুখের স্বাদ টের পেয়ে গেল। মায়ের প্রতি থাকা বিশ্বাসটা যে তিনি নিজে অবিশ্বাসে রূপান্তর করবে, তা মাহমুদ কখনো কল্পনা করেনি। সে তনার কাছে বাজেভাবে হেরে গেল। সে কেবল তনার কাছে হারেনি, হেরেছে নিজের কাছেও। তরকারি কি আসলে অনেক ঝাল হয়েছে মাহমুদ? মাহমুদ উত্তর দিল না। উত্তর না পেয়ে তনা নিজে একটু তরকারি চেখে দেখল। সব ঠিক মনে হয় 1 চামচ দিল খালেকুজ্জামানের প্লেটে। আব্বা, আপনি একটু খেয়ে দেখেন তো, আমার তো সব কিছু পরিমাণ ঠিকঠাকই লাগছে। দেখ বাবা দেখ, তোর বউ আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য জনে জনে খাইয়ে জিজ্ঞেস করছে, কেন আমি কি ঝাল আর নুনের মাপ বুঝি না? কুটাবাসা থেকে শুরু করে আগুনের তাপে পুড়ে দাঁড়িয়ে থেকে আমি রান্না করেছি। আমি জানি কোনটা কি পরিমাণে দিয়েছি। আপনি যখন ভুল ধরেছেন, তো দেখব ওটা আসলেই ভুল কিনা। মেহেরুন্নেসা বিলাপ শুরু করলেন। কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, রান্না কেমন হয়েছে আমি কি সেটা বলতেও পারবো না? এটা আমার অন্যায়? দেখ, তোদের সামনেই তোর বউ আমার সাথে ঝগড়া করছে, আর তোরা না থাকলে তো। রান্না তো ঠিকই আছে, আর এমন ঝাল তো আমরা সবসময়ই খাই। আর গোস্ত একটু আধটু ঝাল না হলে মজা লাগে নাকি? তুমি তো বলবেই, বশ করে রেখেছে যে। আব্বা, তরকারি সব ঠিকঠাক তো? খালেকুজ্জামান সম্মতি জানাতেই তনা রান্নাঘর থেকে গিয়ে তরকারির পাতিল নিয়ে এলো। নিজেদের মধ্যে খানিক তুলে রেখে বাকি তরকারি 1 গ্লাস পানি ঢেলে দেয়। নিজেদের জন্য খানিক তুলে রেখে বাকি তরকারিতে 1 গ্লাস পানি ঢেলে দেয়। এবার গোস্ততে নুন আর ঝালের পরিমাণটা ঠিকঠাক হবে। আপনারা 3 জন এইবার বরং তৃপ্তি করে খান। আমরা শ্বশুরবউ না হয় এই জঘন্য তরকারি নিয়ে খাবো। ডাইনিংয়ের পরিবেশ মুহূর্তে থমথমে হয়ে গেল। আচমকা তনা এমন একটা কাণ্ড ঘটাবে তা কেউই কল্পনা করেনি। ক্রোধে উত্তাল হয়ে উঠলেন মেহেরুন্নেসা। ক্রোধ থামিয়ে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করলেন, তুই কি তোর বউকে কিছু বলবি না মাহমুদ? মাহমুদ বলার আগেই জবাব দেয় তনা, বউকে বলার আগে অবশ্যই মাকে বলতে হবে, কারণ শুরুটা মাই করেছে। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের মুখে মুখে তর্ক করছো? এটা তোমাদের বংশগত পরস্পরা মুনিরা। তোমাদের বংশের বউরা বিয়ে হয়ে এসেই শাশুড়ির সাথে গলাবাজি করে। বিশ্বাস না হলে তোমার মাকে জিজ্ঞেস করো। সেই তুলনায় আমি তো 3 বছর সময় নিয়েছি। তুই এখনো কাপুরুষের মতো চুপ থাকবি, কিচ্ছু বলবি না? তোর বউ যা নয় তাই বলে যাচ্ছে। বিষণ্ণ হাসি ফুটে ওঠে তনার মুখে। অভিমানের ঝড় ওঠে কণ্ঠনালীতে। বউয়ের প্রতি অন্যায় হওয়া দেখেও যে পুরুষ চুপ থাকে, সে পুরুষ বই পুরুষ নয়। কথাটা এগোতে লাগে মাহমুদের। চোখ গরম করে তাকায় তনার দিকে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তনা, সংযত হও। তোমার মা যখন অযথাই রান্নার একের পর এক ভুল ধরছিল, তখন বাড়াবাড়ি ছিল না? তনার কণ্ঠে বাঘিনীর মতো তেজ। এত কিছুর মাঝে নিজের মতো খেয়ে চলেছেন খালেকুজ্জামান। এসবে যেন তার কিছুই যায় আসে না, এমন একটা ভাব, এমন একটা দৃশ্য যেন মেহেরুন্নেসার রাগকে আরও উত্তপ্ত করে ফেলে। তোমার সামনে তোমার ছেলের বউ আমার সাথে তর্ক করছে, আর তুমি গোগ্রাসে গিলে যাচ্ছ। তোমার ছেলের মতো তুমিও চুপ থাকবে? প্লেটের অবশিষ্ট খাবারটুকু খেয়ে নিলেন খালেকুজ্জামান। হাত দিয়ে উঠে দাঁড়ালেন তিনি। চুপ তো আমি 30 বছর আগেও ছিলাম,
তখন যেহেতু কিছু বলতে পারিনি, আমি আজও কিছু বলতে চাই না। তিনি দাঁড়ালেন না আর হনহনিয়ে চলে গেলেন কক্ষে। থাকলেন না মেহেরুন্নেসাও। খাওয়া সমাপ্ত রেখে মুনিরার হাতটা চেপে ধরে স্থান ত্যাগ করলেন তিনি। হাতটা ধুয়ে উঠে দাঁড়ায় মাহমুদ। স্থির কণ্ঠে বলল, তোমার জন্য কতগুলো মানুষ অভুক্ত থাকবে, কাজটা কি ঠিক করলে? এক পেশে চোখে তাকালো তনা। আমি কিছুই করিনি, এটা যার যার কর্মফল। রাতের ঘড়ির কাঁটা তখন 12টার ঘর ছাড়িয়েছে। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে তনাকে হেনস্থা করার ফোন দিয়াটা ব্যস্ত মেহেরুন্নেসা। আচমকা তনার এমন প্রতিবাদী কণ্ঠ তিনি কোনো মতেই মেনে নিতে পারছেন না। মনে মনে পণ করলেন, আজকের ঘটনার জন্য একটা শিক্ষা তিনি তনাকে দিবেনই। খিদে পেট সুসু করছে আম্মা, পেট চেপে বলে ওঠে মুনিরা। তিনি উম্মা প্রকাশ করলেন। তার ভুরু বিরক্তির ভাঁজে কুঁচকে গেল। সারাদিন খাই খাই ছাড়া তোর কোনো কাজ নেই? বিস্কুট আছে, যা বিস্কুট খা। ভাতের খিদে বিস্কুটে মেটবে না। তাইলে এক কাজ কর, আমার মাথা চিবিয়ে খা। মুখ কালো করে ফেলে মুনিরা। দরজায় ঠক ঠক শব্দে নড়েচড়ে বসে দুজন। আবারও ঠক ঠক শব্দ হতে মুনিরা বলে ওঠে, কে? আম্মাকে নিয়ে ভাত খেয়ে নাও মুনিরা, তরকারিতে আর বাড়তি ঝোল নেই। তাও না খেলে বলো, পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে এসেছি, ডিম ভেজে দেব। এত দরদ দেখাতে হবে না। দরদ থাকলে তখন ওভাবে তরকারিতে পানি ঢেলে দিতে না। তুমি গেল। তনা ক্ষুব্ধ হলো, কিন্তু নিজের ক্ষোভ গোপন করে শান্ত গলায় উত্তর দিল, দরদ দেখানোর মতো মানুষও না তোমরা। পেঁয়াজ আর কাঁচামরিচ ফ্রিজে রাখছি, ইচ্ছে হলে ডিম ভেজে খেয়ে নিও। অন্ধকারে কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে মাহমুদ। প্লেট হাতে রুমে প্রবেশ করে তনা। ওয়ার্ড্রোবের প্লেটটা রেখে আলো জ্বালালো। কপাল থেকে হাত সরে মাহমুদ। তনাকে এক পলক দেখে পাশ ফিরে মুখ ঘুরিয়ে নিল সে। ভাত নিয়ে এসেছি, খেয়ে নাও, খিদে নেই আমার। প্রতিবাদ করায় খুব গায়ে লেগেছে বুঝি। মাহমুদ উঠে বসল। গাম্ভীর্যে ভারী কণ্ঠে বলল, আজকের কাণ্ডটা না ঘটালেই পারতে। দিনের পর দিন আমি যখন অকারণে কথা শুনেছি, তখন মনে হয় না এসব ঠিক হচ্ছে না। আমরা সমবয়সী বলে এটা নিয়েও কথা শুনিয়েছে তোমার মা, তখনও তুমি চুপ ছিলে। তনা উত্তরে আশা করল না। ওয়ার্ড্রোব থেকে চাদর বের করে ফ্লোরে বিছিয়ে নিল। বালিশে হাত দিয়ে মাহমুদ ঝট করে হাতটা ধরে ফেলে। পাগলামি না করে বিছানায় শুয়ে পড়ো। ফ্লোরে ঘুমালে তোমার ঠান্ডা লেগে যাবে। কোথায় ঘুমালে আমার কি হবে, তোমার তো চিন্তা না করলেও চলবে। নতস্বরে মিনমিন করে জবাব দেয় মাহমুদ। তোমার চিন্তা আমি না করলে আর কে করবে? আমার জন্য তোমার আদৌ চিন্তা হয়? মাহমুদের হাত থেকে আস্তে করে হাতটা ছাড়িয়ে নিল তনা। তার কণ্ঠে অভিমানের ভার যেন আরো স্পষ্ট হয়ে উঠল। মাহমুদ, এক বিছানায় ৬-৭ ঘন্টা ঘুমালে স্বামী হওয়া যায় না। স্বামী হতে গেলে দায়িত্ব পালন করতে হয়। হতবুদ্ধি চোখে তনার বিবর্ণ মুখের দিকে তাকিয়ে রইল সে। নির্লিপ্ত কণ্ঠে বলল, তুমি কি চাও? আমি মায়ের সঙ্গে ঝগড়া করি? উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ে তনা। ম্লান হেসে ওঠে তার কণ্ঠ। ঝগড়া করার কথা তো আমি বলিনি, শুধু চাই ঠিকটাকে ঠিক বলা আর ভুলকে ভুল বলা। মাহমুদ ফিসেল হাসল। সেটা করতে গেলেই তো ঝগড়া বেঁধে যাবে। তার চেয়ে ভালো না চুপ থাকা। তনা দীর্ঘশ্বাস ফেলে। ঠোঁটের কোণে এক সিদ্ধা হাসি নিয়ে বলল, এক নারীর কাছে বাধ্য সন্তান হতে গিয়ে আরেক নারীর কাছে স্বামী হয়ে উঠতে পারো না ব্যালেন্স করতে কোনো সম্পর্ককে। আস্ত করলে প্রতিবাদ, আর কি চাও? পাশ ফিরে তাকালো সে। যেদিন শুরু হয়েছিল সেদিন আমার ঢাল হয়ে দাঁড়ালে আজ আমাকে এমন রূঢ় প্রতিবাদ করতে হতো না। সহ্য করতে করতে পিঠ দেয়ালে ঠেকেছে আমার, আর পিছানোর সুযোগ নেই। এখন সামনে পা বাড়িয়ে প্রতিবাদ করার পালা। এমন করো না তনা, তারা বয়স্ক মানুষ, বদদোয়া লেগে যাবে। তীক্ষ্ণ বিদ্রুপে ভরা হাসি দিল তনা। বদদোয়া লাগার জন্য বয়স্ক হতে হয় বুঝি? মাহমুদ মাথা নিচু করে ফেলে। আমি যে এতগুলো দিন মানসিক অত্যাচার সহ্য করলাম, তার বেলায় বদদোয়া লাগবে না মাহমুদ? রুহের হাই বলে তো একটা কথা আছে। উনি আমার মা তনা। মাহমুদের অসহায় কণ্ঠ। আর আমি কে? মাহমুদ শূন্য চোখে চেয়ে রইল। বাজি ধরেছিলে না আমার সাথে? কুণ্ঠায় দৃষ্টি নামিয়ে নিল মাহমুদ। বলেছিলে না মুখে বকাবকি করলে আমাকে ভীষণ ভালোবাসে তোমার মা? প্রেডিকশন দিয়েছিলে না কথাটা বলার সাথে সাথে তেড়ে আসবে তোমাকে মারতে? বাস্তবতা দেখলে আমাকে কতটা অপছন্দ করেন তিনি। মুখটা আরো ম্লান হয়ে গেল মাহমুদের। তোমার প্রেডিকশন না মিললে আমি কি করব বলেছিলাম, মনে আছে তোমার? এখন থেকে সেটাই হবে।
মাহমুদ কাতর চোখে তাকাতেই তনা অস্পষ্ট হাসি দিল। প্রতিবাদ? এখন থেকে যখনই আমার সাথে অন্যায় হবে তখনই আমি প্রতিবাদ করব। গত 3 বছরে যখন আমার হয়ে দুটো কথা তুমি বলতে পারোনি, এখন আমার ব্যাপারটা না হয় আমাকে বুঝে নিতে দাও। মধ্যরাত দরজায় ধরাম করে শব্দ হতেই ধরফড়িয়ে উঠে বসেন খালেকুজ্জামান। আকস্মিক ঘুম ভেঙে যাওয়ায় শরীর কাঁপছে তার, অন্ধকারে ঘামছেন ভয়ে। মেহরুন্নেসা আলো জ্বালাতেই দেখা গেল খালেকুজ্জামানের চোখে মুখে আতঙ্ক। মেহরুন্নেসা হনহনিয়ে এসে খালেকুজ্জামানের সামনে দাঁড়ালেন। বিস্ফোরিত কণ্ঠে বললেন, তোমার ছেলের বউয়ের এতবার বেড়েছে, এই মুহূর্তে যদি তুমি এর কোনো বিহিত না করো তাহলে এই সংসারে হয় ওই মেয়ে থাকবে, নয় আমি। নির্বোধের মেহরুন্নেসার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। পাশে ছোট্ট টেবিল ঢেকে রাখা পানির গ্লাস হাতে নিয়ে এক ঢোকে খালি করে ফেললেন সেটা। চোখ বুজে ধাতস্থ করলেন নিজেকে। মস্তিষ্ক শরীর স্বাভাবিক হতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিনি ফুঁসতে ফুঁসতে জবাব দেন, আমরা নাকি দরদ দেখানোর মতো মানুষ না। কোন পাকা ধানে মই দিয়েছি আমি তোমার ছেলের বউয়ের? কেন বলেছে এই কথা? মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালেন মেহরুন্নেসা। মুখ ভারী করে উত্তর দেন, খাওয়ার জন্য ডাকতে এসেছিল। খালেকুজ্জামান দীর্ঘশ্বাস ফেলেন। বহু বছর আগে যখন মায়ের সাথে তোমার তর্ক বিতর্ক হতো, কোনো দিন ডেকেছ খাওয়ার জন্য? তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। আশ্চর্য, এত বছর আগের কথা এখন তুলছ কেন? তাছাড়া সবসময় দোষ তোমার মায়ের থাকতো। বহু বছর আগের ঘটনায় তোমার শাশুড়ির দোষ থাকলে আজকের ঘটনায় তোমার ছেলের বউয়ের শাশুড়ির দোষ? তো কপাল ভালো, তোমার ছেলের বউ তোমাকে খাওয়ার জন্য ডেকেছে। আমার মায়ের নসিবে তো এটাও জোটেনি। দাঁতে দাঁত পেশেন মেহরুন্নেসা। এত কাণ্ড ঘটল তোমার ছেলের বউ, কিছুটি বলবে না তুমি? এই সংসারে আমার কি কোনো মূল্য নেই? বহু বছর আগে আত্ম অহমিকা আর সাদা চামড়ার দোহাই দিয়ে মাকে দিয়ে সমস্ত কাজ করাতে আমি তখন নীরব দর্শকের মতো দেখতাম। সময় পরিক্রমায় আজ তুমিও শাশুড়ি হয়েছ, আমি আজও দর্শকের মতো সব দেখব। তার মানে হচ্ছে এইসব তোমারই কর্মফল। খালেকুজ্জামান কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। চট করে কাঁথা থেকে মাথা বের করে তাকালেন তিনি। ঘুমানোর আগে আরও একটা কথা বলি তোমাকে। বাংলায় একটা প্রবাদ আছে, খড়িয়ানে চুলোর মুখ, শাশুড়িয়ানের বউয়ের মুখ। সুতরাং তোমার ছেলের বউকে তুমি প্রতিবাদী বানিয়েছ। তনা পাশ ফিরে শোয়ার চেষ্টা করতেই ব্যথা অনুভব করলো ঘাড়ে আর কাঁধে। তবুও সে পাশ ফিরতে পারল না। মনে হলো কেউ তাকে খুব শক্ত করে বেঁধে রেখেছে। হঠাৎ কিছু অনুভব করে চমকে ওঠে তনা। মাহমুদের অস্তিত্ব, পরিচিত গায়ের গন্ধ। ঝট করে চোখ মেলে তাকালো সে। রাতের অভিমান আরো গভীর হলো তার। রাতে খুব করে চাইছিল মাহমুদ সামান্য আহ্লাদ দেখাক, হয়তো সব ভুলে যেত সে। কিন্তু খামখেয়ালি সে আশা পূরণ করল না। অভিমানের ভারে জ্বলতে জ্বলতে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য মোচড়ামুচড়ি করতেই মাহমুদের ঘুম ভেঙে যায়। তার দিকে তাকিয়ে মাহমুদ চমৎকার হেসে মাথাটা বুকের ওপর চেপে ধরে। প্রেমালিঙ্গে মুহূর্তেই তার অভিমান গলে যায়। অনুভব করতে লাগলো প্রিয় মানুষটার স্পর্শ। আমি তো নিচে শুয়েছিলাম, উপরে আনলে কেন? মাহমুদ মাথায় আলতো চুমুখে বলল, বউ ছাড়া ঘুম আসে না। অপেক্ষায় ছিলাম কখন তুমি ঘুমাবে আর আমি। তনা সরে যেতে চাইলে দেখে তার বালিশ নেই। দেখি ছাড়ো, বালিশটা নিয়ে আসি। আমার হাতেই মাথাটা রাখো না, এতে আমি তৃপ্তি পাই। তনা মলিন হেসে বলল, তোমার কাছে যা তৃপ্তি আমার কাছে সে জায়গাটা বড় নড়বড়ে। তনা ঘর দৌড় ঝাড় দিয়ে রান্নাঘরে গিয়ে দেখে সিঙ্কে এঁটো থালাবাটি। সাত সকালে এমন দেখলে গা গুলিয়ে ওঠে তার, তাই সবসময় রাতে পরিষ্কার করে রাখে। তরকারির হাঁড়ির ঢাকনা খুলে দেখে মাত্র 2টো আলুর পিস, একটু ঝোল আর হাড়ের অংশ পড়ে আছে। তাতে থেকে আসছে এক উদ্ভট গন্ধ। কেন আসছে খুব ভালো করেই জানে সে। ভাতের পাতিলে ঢাকনা নিয়ে অবশিষ্ট ভাতের ওপর তেলাপোকা ঘাপটি দিয়ে বসে আছে। তাকে নাস্তা নাবুদ করতে মা মেয়ের এগুলো করেছে বুঝতে পেরে মলিন হাসলো তনার মুখে। ভেবেছিল লাঞ্চে মাহমুদকে গোস্ত দিবে, কিন্তু তারা হওয়ার নয়। বাকি অপশন ডিম ভাজি। ভাত ডাল বসিয়ে নাকমুখ চেপে থালাবাটি পরিষ্কার করলো। এরপর পেঁয়াজ রসুন বের করে ড্রয়িং রুমে গিয়ে দেখে ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। তনা নিজের রুমে যায়। বেঘরে ঘুমাচ্ছে মাহমুদ। তার এলোমেলো চুলের ভাঁজে আঙুল গলিয়ে তনা আলতো স্বরে ডাকলো, শুনছো?
ডাক্তার মাহমুদের শ্রবণ গোচর হলো না। অপলক দৃষ্টিতে মাহমুদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে তন্না। খানিক ঝুঁকে কোমল ঠোঁটের ছোঁয়া এঁকে দিল মাহমুদের কপালে। মাহমুদ পিট পিটিয়ে চোখ মেলল। তনার একটা হাত বুকে জড়িয়ে আবার ঘুমের প্রস্তুতি নিতে তনা বলে, আজ লাঞ্চে ডিম ভাজিয়ে ডাল দিলে হবে? মাহমুদ ঘুম জড়ানো গলায় জবাব দেয়, তুমি যা দিবে তাতেই হবে। হাত ছাড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়ে তনা। যাওয়ার আগে মাহমুদকে দিয়ে যায় হুমকি, তুমি আর আধা ঘন্টা ঘুমাতে পারবে, দেরি করে ঘুম থেকে উঠে নাস্তা না করে চলে যাও। আর শুধু বলে দেখো সময় নেই, তারপর দেখো আমি কি করি। মাহমুদ তনার দিকে তাকিয়ে ঠোঁট জোড়া প্রসারিত করে, যে হুকুম মহারানী। সকালে নাস্তা সেরে মাত্রই রুমে গেল মাহমুদ। তনা তখনও টেবিলে সবাইকে এটা ওটা এগিয়ে দিচ্ছিল আর নিজেও নাস্তা করছিল। খাওয়া শেষ হতেই তনার ডাক পড়ল। হাত ধুয়ে রুমে যায় সে। মাহমুদ হাতে ঘড়ি পড়ছে। মানিব্যাগটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। ড্রয়ারের ভেতর থেকে মানিব্যাগ বের করে মাহমুদের হাতে দিল সে। আর কিছু? কোটটা। মাহমুদের ঠোঁটে লেগে আছে এক সিদ্ধে হাসি। মাহমুদকে কোট পরিয়ে দেয় তনা। বেজে উঠল কলিং বেল। এই সময় আবার কি হলো? ময়লা নিতে এসেছে হয়তো, দাঁড়াও আমি দেখে আসি। দরজার দিকে বাড়াতে হাতে টান পড়ে তনার। পিছু ফিরে তাকালো সে। চোখের ইশারায় কারণ জানতে চাইলে মাহমুদ জবাব দেয়, সময় নেই, আগে আমার কাজটা করতে দাও। তনার মুখে এক টুকরো উজ্জ্বল হাসি ফুটে উঠল। তনার কপালের ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দেয় মাহমুদ। এক হাতে কোমর চেপে দুজনের মধ্যকার দৃশ্যমান দূরত্ব মিটিয়ে নিল। তনার কপালে মাহমুদের ঠোঁট জোরে স্পর্শ করে মাত্রই তখন দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে যায় মুনিরা। সিটকে দুজন দুজন সরে যায়। তনা থতমত চোখে তাকিয়ে আছে। মোবাইল পকেটে নিয়ে মাহমুদ বলে, কারো রুমে নক করে না ঢোকা এক ধরনের অভদ্রতা। আমার জানা মতে এমন অভদ্রতা তোকে শিখায়নি। মাহমুদ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই তনাও ছুটল তার পিছু পিছু। মাহমুদের কথাটা হজম করতে পারল না মুনিরা। সাপের মতো ফুঁসতে লাগলো, কোথায় তোমার ছেলের বউ কোথায়? আরে আপা, তুই এত সাত সকালে? মাহমুদের কথায় তেরে আসে সুমনা। কেন? সাত সকালে এই বাসায় আসা কি আমার নিষেধ? তোর বউ কি নতুন নিয়ম করেছে? আজব প্রশ্ন করলাম আমি। এখানে তনাকে টেনে আনছিস কেন? তোর বউয়ের নাম নিলাম বলে তুই কি অন্যায় করে ফেললাম নাকি? মাপ চাইতে হবে। মাহমুদের পিছনে তনা এসে দাঁড়াতেই তেরে যায় সুমনা। আমার মায়ের সাথে বেয়াদবি করার সাহস তোমায় কে দিল? মেহরুন্নেসা এক কোণে দাঁড়িয়ে মুখে আঁচল গুজে কাঁদছেন। চিৎকার চেঁচামেচিতে রুম থেকে বেরিয়ে আসেন খালিকুজ্জামান। আপা মাথা ঠান্ডা করেন। সকালে আসছেন, আগে নাস্তা করে নিন। কিসের নাস্তা? তোমার হাতের নাস্তা খাওয়ার জন্য আমি এসেছি। দেখ মা দেখ, তুই আর সাথে কেমন মিনমিন করছে এখন। কিন্তু রাতে মুখ দিয়ে যেন খই ফুটছিল। তনা ঝামেলা এড়াতে চাইল। মাহমুদের অফিসে যাওয়ার আগে কোনো রকম তর্ক বিতর্কে জড়াতে চায় না সে। আপা, আপনার ভাই এখন অফিসে যাবে, আমরা এগুলো নিয়ে পরে কথা বলি। আমাকে এখনই কৈফিয়ত দিতে হবে তোমার। আমার ভাইকে হাত করে কি ভেবেছ? আমার মায়ের আগে পিছে কেউ নেই? তখনই কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে সামনে এসে দাঁড়ায় মুনিরা। আপা, আমি নাকি অভদ্র বলেই সুমনাকে জড়িয়ে ধরে মুনিরা। কান্নার বেগ বাড়ল তার। আপারে, এই বাসায় মায়ের দাম নেই, সাথে আমারও দাম নেই। আমাদের তো সাথে নিয়ে চল। মুনিরার কান্না আগুনে ঘি ঢেলে যেন আগুনের উত্তাপ আরও বাড়িয়ে দিল। তুমি আমার বোনকে অভদ্র বলেছ? আমি বলেছি, পাশ থেকে বলে ওঠে মাহমুদ। সুমনা ঠান্ডা স্বরে প্রশ্ন করে, কেন? কারণ তোর বোন অভদ্রের মতো কাজ করেছে। তোর বউ তোকে বড্ড ভদ্রতা শিখাচ্ছে। কই, আগে তো মনে হয়নি আমার বোন অভদ্র। বড্ড ভদ্র হয়েছে না? চড়াতে চড়াতে সভ্যতা একদম ঘুষিয়ে দেব তোমার। এতক্ষণ যাবত চুপ থাকলো, এবার ধমকে উঠলেন খালিকুজ্জামান। সকাল সকাল কি শুরু করলি সুমনা? ছেলেটা অফিসে যাবে তো। এই আপনি? খালিকুজ্জামানের দিকে আঙুল তাক করে সুমনা। আপনি কোনো কথা বলবেন না। যখনই ফাজিল মেয়েটা খাবারে পানি ঢেলেছিল তখন মুখে কুলু পেটেছিলেন। আপনার স্ত্রী কন্যা অভুক্ত, আর আপনার লজ্জা করেনি গুড়গ্রাসে গিলতে? খালিকুজ্জামানের চমকে ওঠে মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। এই বয়সে মেয়ের এতটা অধপতন? ঠিক ভুল যাচাই না করে এখন এই মেয়ে তাকে শাসাচ্ছে। তিনি নির্বাক হয়ে গেলেন একেবারে। নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করলেও শেষের কথাটায় আর নিজেকে শান্ত রাখতে পারল না তনা। রাগে উত্তাল হয়ে ওঠে সে। এটা ভদ্রলোকের বাসা। অসামাজিক অভদ্র মানুষের মতো সাত সকালে চেঁচামেচি করবেন না। আমাকে ভদ্রতা শেখাচ্ছ তুমি? আমাকে?
আপনি অভদ্র হলে অবশ্যই আপনাকে ভদ্রতা শেখাবো। মাঝে মধ্যে বেড়াতে আসবেন, আদর আপ্যায়ন করব, মাথায় তুলে রাখবো। সম্মান দিচ্ছি, সম্মানের জায়গায় থাকুন। সত্য মিথ্যা যাচাই না করে এমন উগ্র আচরণ করলে ফল ভালো হবে না। আপনার নিজের একটা সংসার হয়েছে মানেই আপনি আমার সংসারের তৃতীয় ব্যক্তি। মাহমুদ, তোর বউ এটা আমাকে কি বলল? আমি এই সংসারের তৃতীয় ব্যক্তি? তোকে কোলে পিঠে মানুষ করার ফল বুঝি এইটা? উত্তর দিচ্ছিস না কেন তুই? শেষের কথায় চিৎকার করে ওঠে সুমনা। ছুটে গেল সে খালেকুজ্জামানের কাছে। আব্বা, আপনার সামনে আপনার ছেলের বউ আমাকে এতগুলো কথা শোনালো, আপনি কিছু বলবেন না? আমি এতটাই পর হয়ে গেলাম আপনাদের? খালেকুজ্জামান কাতর চোখে তাকালেন। ম্লান হেসে জবাব দেন, আমার সন্তান যে কিছু যাচাই না করে আমায় কথা শোনালো, এর বিচার আমি কার কাছে চাইব মা? সুমনার মাথা আপনা আপনি নিচু হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলেন খালেকুজ্জামান। এখানে আর দাঁড়ালেন না, পা বাড়ান নিজের কক্ষের দিকে। আপা, দেখলি তো সব? এবার বুঝলি তো আমরা দুজন এই বাসায় কিভাবে আছি? কিভাবে আছো মনিরা? কঠিন গলার প্রশ্ন ছিল তনা। রক্তচক্ষু তার তীব্র গতিতে এগিয়ে গেলেন মেহরুন্নেসা। দাঁত চেপে ক্ষোভ দমন করে বললেন তিনি, তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি। আজই তোমার মাকে খবর পাঠাবো। মেয়ে কি বিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে এসে অশান্তি করার জন্য? দেখি তিনি কি জবাব দেন। এইসবের সাথে আমার মায়ের সম্পর্ক কি? আমার মাকে টেনে আনছেন কেন? মাহমুদ সজোরে সোফায় পায়ের লাথি মারে, গায়ের কোটটা খুলে ছুঁড়ে মারে মেঝেতে। উত্তরটা পেয়েছ তো না? কেন আমি ভালো মন্দ কিছু বলি না? তোমার হয়ে যদি আমি দুই কথা বলি, এমন অশান্তি প্রতি ঘন্টায় ঘন্টায় হবে। অশান্তির ভয়ে খারাপ লাগা সত্ত্বেও আমি চুপ করে থাকি। বিষণ্ণ মুখে জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে তনা। খোলা রাখা চুলগুলো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। গ্রিল ভেদ করে আসা সোনালি আভা উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে তার দেহে। আচমকা তনার মায়ের কথা মনে পড়ে যায়। হাহাকার করে ওঠে হৃদয়ের গভীরে। চোখের পাতা গলগল করে। মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো মায়ের কোলে মাথা রাখলে শান্তি পেত। মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছে। সমস্ত যন্ত্রণা চেপে রাখল মনে। বুক বেয়ে নির্গত হয় দীর্ঘশ্বাস। অফিসে গেলেই পারতে, শুধু শুধু বাসায় রয়ে গেলে। কপাল থেকে হাত সরে মাহমুদ। জবাব না দিয়ে তাকে রইল তনার বিধ্বস্ত মুখের দিকে। তনার বিমর্ষতায় বুকটা জ্বলে ওঠে তার। নিঃশ্বাস ভারী হয়ে আসে। দরজা চাপিয়ে তনার পাশে এসে দাঁড়ায়। তনা মাথা রাখে মাহমুদের বুকে, যেন তার সমস্ত অস্তিত্ব মিশে গেল মাহমুদের উষ্ণতায়। আগলে নিল মাহমুদ। আদরে স্পর্শে নেতে পড়ল তনা। ফুপিয়ে উঠল সে। মায়ের কানে এসব কোনোভাবেই না যায়। মা এমনিতে অসুস্থ, অশান্তির কথা জানলে তার অসুস্থতা আরও বেড়ে যাবে। আমার একটু কিছু হলে মা এমনিতে পাগল প্রায় হয়ে ওঠেন। তনার মাথায় হাত রেখে ভারী নিঃশ্বাস ছাড়ল মাহমুদ। প্রত্যেকটা বিবাহিত পুরুষের স্বপ্ন কি জানো? তনা মাথা নাড়িয়ে অসম্মতি জানায় নীরবে। মাহমুদ হাতের আঁচলে তুলে নেয় তনার মুখের আদল, যেন তাকে পুরোপুরি ধারণ করতে চায়। শুষ্ক ঠোঁট জোড়া আলতো করে ছুঁয়ে যায় তনার কপাল। এটা বিবাহিত পুরুষের স্বপ্ন। মৃদু হেসে অসম্মতি জানায় সে। প্রত্যেকটা বিবাহিত পুরুষের স্বপ্ন হলো মা আর বউকে একসাথে হাসতে দেখা। আদৌ সম্ভব এটা? হয়তো, হয়তো আবার না। মাহমুদ পুনরায় বলে, আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? তনা মাথা নুয়ে ফেলে। মাহমুদ দীর্ঘশ্বাস ছাড়ল। দীর্ঘশ্বাসের সাথে সাথে হতাশা আর আফসোস যেন ছুটে পালিয়ে গেল কোথাও। নিষ্প্রভ হাসল সে। খাবার টেবিলে ভুল ধরার বদলে খুনসুটি হবে। আম্মার প্লেটে তুমি মাছের বড় টুকরোটা তুলে দিলে উল্টো আম্মা তোমার প্লেটে দিয়ে বলবে, আমি তো অনেক খেলাম, এখন তুমি খাও। তোমার আর আমার মধ্যে টুকটাক ঝামেলা হলে আম্মা আমাকে শাসন করবে, তেড়ে আসবে মারার জন্য। চুপ হয়ে যায় মাহমুদ। তনাকে পাশ কাটিয়ে জানালা ঘেঁষে দাঁড়ায়। এমন দৃশ্যের অপেক্ষায় আমি চুপ থাকি। ভেবেছিলাম আমাদের নীরবতা আমার যাওয়ার পথটাকে সুগম করবে। কিছু যদি বলি তাহলে তোমার প্রতি আমার তিক্ততা বাড়বে। তারা ভাববে তুমি আমাকে বশ করে নিয়েছ, তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ। অশান্তি হবে। আজকের সকালটা এর উদাহরণ। তিক্ততা কি কমেছে? মাহমুদ জবাব দিতে পারে না। নীরবতার চাদরে আড়াল করে নিল নিজেকে। নরম হয়তো দেখলে এখন একটু প্রতিবাদ করে দেখো। যখনই ভুল করবে তখনই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। দেখো ভুল বুঝতে পারে কিনা। কাল অনেক আত্মবিশ্বাস নিয়ে তোমার সাথে বাজি ধরেছিলাম। বাজিতে কেবল আমি তোমার কাছে হারিনি,
হেরেছি নিজের কাছেও। আমি সবাইকে নিয়ে আমার সংসার সাজাতে চাই মাহমুদ, এটাও চাই আম্মা উপলব্ধি করুক এতদিন যা করেছে সব ভুল। খানি চুপ থাকে তন্না। এরপর মাহমুদ বলে করুণ সুরে ডাকে, আমি বড় আপার সাথে বাড়াবাড়ি করে ফেলেছি তাই না? আমার অমন করে কথা বলা উচিত হয়নি। জানি না, চলো আপার কাছে ক্ষমা চাইব। চোখ বড়বড় করে তাকায় মাহমুদ, কাঞ্চুলকে বলে, আমি কি ভুল শুনলাম? ভুল শোনোনি, আমি আপার কাছে মাফ চাইব, তবে একটা শর্তে। মেহরুন্নেসার বুকে মাথা রেখে অনবরত কেঁদে চলেছে সুমনা। মেয়ের পিঠে মাথায় সমানে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন তিনি। পরের মেয়ে আমার আব্বার এত আপন হয়ে গেল আম্মা। আম্মা তোকে কি বলবে রে আপা? আব্বা তো আম্মার হয়েই কিছু বলে না। মেহরুন্নেসা চুপ করে কেবল শুনেই গেলেন, নিজের মুখ থেকে একটি শব্দ বের করল না। কিন্তু তার মনের ভেতর যেন এক তীব্র ঝড় বয়ে চলেছে। বুকের গভীরে জমে থাকা পুরনো ক্ষোভ হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইছে। তার মনের অলিগলি রাগে ক্ষোভে থরথর করে কাঁপছে। এই নীরবতা যেন তার ভেতরের অগ্নি ঠিকরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। অথচ বাড়ি থেকে তাকালে মনে হয় তিনি স্থির, একদম চুপ। তার চোখে ক্ষণিকের জন্য আগুন জ্বলে উঠলেও তিনি নিজেকে সামলে নিলেন। তবু তার থমথমে মুখ বলছে, এই নীরবতা আসলে ঝড়ের আগে যে ভয়াল শান্তি, সেই রকম কিছু। আম্মা, ভেতরে আসবো? মাহমুদের ডাকে নড়েচড়ে বসল সকলে। মুনিরা মুখ ভেঙচি দিয়ে খাটের কোনায় গিয়ে বসে। আবারও ডাকলো মাহমুদ। আম্মা। মেহরুন্নেসা থমথমে গলায় জবাব দিলেন, আয়। তনাকে সাথে নিয়ে রুমে ঢোকে মাহমুদ। চোখের পানি মুছে ঝট করে মাথা তুলে তাকায় সুমনা। রুক্ষ স্বরে বলে, আবার এসেছিস কথা শোনাতে? তখন তোর বউ কিছু বলতে ভুলে গিয়েছিল। তনা ক্ষমা চাইতে এসেছে। তোর বউ আর ক্ষমা? আম্মার সাথে যে বেয়াদবি করেছে সেটার জন্য ক্ষমা চেয়েছে, নাকি তুই জোর করে নিয়ে আসলি? জোর করে আনিনি, নিজে থেকে এসেছে। কে তোমার বউ? তিরস্কার করে মুনিরা। আপার কাছে ক্ষমা চাও। তনা এক চুলো নড়ল না, হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল ঠায়। কি হলো, যাচ্ছ না কেন? ধমকে উঠল মাহমুদ। তোর বউ না নিজে থেকে এসেছে, এই তার নমুনা? ক্ষমা আমি চাইব, তবে শর্ত আছে আমার। আজকাল মাফ চাইতে আসলে শর্ত লাগে নাকি? জানতাম না তো। কটাক্ষ করল সুমনা। কিছু কিছু ক্ষেত্রে লাগে। কি বলতে চাইছো তুমি? আমি যেমন আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, তেমনি আপনাকেও বাবার কাছে ক্ষমা চাইতে হবে। আফটার অল দুজনে ভুল করেছি। তেতে ওঠে সুমনা। দাঁত কিরমির করে বলে, ওটা আমার আর বাবার ব্যাপার। নাক গলানোর তুমি কে? এই সাহস তোমায় কে? আরও কিছু বলতে চাইলে সুমনার হাত চেপে ধরেন মেহরুন্নেসা। চোখের ইশারা আশ্বস্ত করলেন এবং বললেন চুপ থাকতে। শীতল কণ্ঠে বলেন, তোমার যদি শর্ত থাকে তো শর্ত আমাদেরও আছে। কি শর্ত? ক্ষমা তোমাকে চাইতে হবে সুমনার পায়ে পড়ে। খালেকুজ্জামান গভীর বিষণ্ণতায় নুয়ে পড়েছেন। মনে হচ্ছে তার হাত পা যেন ব্যর্থতার অদৃশ্য শৃঙ্খলে বাঁধা। মেয়ের আচরণ আজ তার মনে চরমভাবে আঘাত এনেছে। বাবার মমতা, যত্ন আর আত্মত্যাগের মূল্য এভাবে ফিকে হয়ে যাবে তিনি কল্পনা করেননি। বারবার বাজছে কথাগুলো। মনের ভেতরটা আগুনে দগ্ধ হচ্ছে, ক্ষতচিহ্ন রেখে যাচ্ছে প্রতিটি শ্বাসে। তপ্ত অঙ্গারে রূপ নিচ্ছে তৃপ্ত অনুভূতি। তিনি চোখ বুজে নিলেন। ৩৫ বছর আগে সৈনিকের পোশাক পরা সেই তাগড়া খালেকুজ্জামানের প্রতিচ্ছবি যেন ভেসে উঠল চোখে মুখে। ৯০-এর কথা মনে পড়তে গায়ে কাঁটা দিয়ে ওঠে খালেকুজ্জামানের। সেইবার সন্ত্রাসী দমন অভিযান পরিচালনার জন্য অস্থায়ী ফিল্ড ক্যাম্প স্থাপন করেছিলেন পার্বত্য চট্টগ্রামে। সুমনা সবে আধো আধো বলিতে বাবা বলতে শিখেছে। ক্যাম্পে আসার দিন ১৫ আগেই ছুটিতে বাড়িতে গিয়েছেন তিনি। ছুটি শেষে মেয়েকে মায়ের কোলে দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যখন পা বাড়িয়েছিলেন, কলিজে ছিঁড়ে যাচ্ছিল তার। বারবার চোখ ভিজে উঠছিল। পিছু ফিরে তাকিয়েছে বারংবার। যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ কেবল মেয়েকে দেখে গিয়েছেন। ক্যাম্পে আসার পরও মন পড়ে থাকতো মেয়ের কাছে। এখনকার মতো তখন যোগাযোগের এত উন্নত মাধ্যম ছিল না। যেদিন সন্ত্রাসীদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়, সেদিন সহকর্মীকে কাঁপা কাঁপা স্বরে বলেছিলেন, আমি যদি মরে গেলে আমার লাশের সাথে তুমিও যেও। আমার মেয়েটাকে বলো তার বাবা তাকে ভীষণ ভালোবাসে। আব্বা। সে আধো বুলি যেন কানে এসে ঠেকলো আবারও। বুকটা ধক করে ওঠে তার। তিনি চট করে চোখ মেলে তাকালেন, করুণ সুরে বললেন, কে? আমার সুমু। পরক্ষণেই তিনি নড়ে চড়ে বসেন, নিরেট গলায় বলেন,
বলো। সুমনা সামনে এলো, ভনিতা না করে বলে, তখন আমার ওভাবে আপনাকে বলা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করবেন, বলে হাফ ছেড়ে বাঁচল সে। পা থেকে মাথা পর্যন্ত সুমনাকে পর্যবেক্ষণ করেন খালেকুজ্জামান। চোখে চোখে রেখে প্রশ্ন করেন, তুমি আসলে অনুতপ্ত? চোখ তো তা বলছে না। তৎক্ষণাৎ মাথা নুয়ে ফেলে সুমনা, রইল নিশ্চুপ। খালেকুজ্জামান ফের বলেন, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, বাবা মা কখনো সন্তানের উপর রেগে থাকে না। সুমনা ঠায় দাঁড়িয়ে রইল নীরবে। আর কিছু বলবে? সে এপাশ ওপাশ মাথা দুলায়। তবে তুমি যেতে পারো, আমি একটু ঘুমাবো। সুমনা ড্রয়িং রুমে পা রাখতেই মেহেরুন্নেসা বলে ওঠেন, সুমনা তার বাবার কাছে মাফ চেয়েছে, এবার তোমার পালা আমার মেয়ের পা ধরে মাফ চাও। পায়ে ধরার প্রস্তুতি নিতেই তনার হাতটা ধরে ফেলে মাহমুদ। চোখের ইশারায় প্রশ্ন করতেই মাহমুদ মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। এটা শর্তে ছিল মাহমুদ? তো তো মানে শর্ত পূরণ করতে দাও। তনা আবারও সুমনার পায়ে ধরতে নিলে মাহমুদ দাঁতে দাঁত পিষে বলে, তুমি শর্ত পূরণ করতে চাও, আর আমি তোমাকে আদেশ দিলাম তুমি আপার পায়ে হাত দিবে না। তনা অবাক চোখে তাকাতে মাহমুদ পুনরায় বলে, প্রতিবাদ না করতে পারি, তবে এতটা অপদার্থ হয়ে যায়নি আমার সামনে আমার স্ত্রী একজনের পা ধরে ক্ষমা চাইবে আর আমি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকব। দেখ দেখ আমার ছেলের কেমনে বশ করেছে, তাবিজ করছে, আর কিছু না। আমার সন্তান আর আমার নাই। কপাল চাপড়াতে চাপড়াতে আহাজারি শুরু করলেন মেহেরুন্নেসা। মাহমুদ গায়ে মাখল না, পুনরায় বলল, আমার অগোচর যদি তুমি আপার পায়ে পড়ো তাহলে মনে রাখবে জনসম্মুখে তুমি আমায় জুতো পেটা করেছ। স্কুলের বারান্দায় রাখা বেঞ্চে বসে ইফাত আর নিশি। 11 বছর বয়সী নিশির চোখে মামা বাসায় যাওয়ার উপচে পড়া আনন্দ দেখা গেল। 16 বর্ষীয় কিশোর ইফাদের চোখে যাচ্ছে ভয় আর আতঙ্ক। হঠাৎই তার মামার স্কুলে তাদের নিতে আসার মানে হয়তো কোনো বিপদের পূর্বাভাস। শীতুষ্ণ আবহাওয়ায় তার কপালে চিকচিক করছে ঘাম। মনে মনে বারবার আওড়াচ্ছে, সবাই ভালো আছে তো? সামনে দিয়ে রসায়নের নোমান স্যার যাওয়ার সময় ডাকলো, ইফাত স্যার। কিছু বলবে ইফাত? স্যার, মামা আপনার কাছে কিছু বলেনি কেন আসবে? তেমন কিছুই তো বলেনি, শুধু বলেছে তোমাদের নিতে আসবে। হেড স্যারকে বলে যেন ছুটি ম্যানেজ করে রাখি। ও, বলে হাত কসলাতে থাকে ইফাত। কেমন আছিস দোস্ত? নোমান পিছু ফিরে এক হাতে জড়িয়ে ধরে মাহমুদকে। আমি তো বেশ আছি, তোর কি হাল অবস্থা বল? এই তো চলছে গাড়ি যাত্রাবাড়ি। নোমান তপ্ত শ্বাস ফেলে। সার্কেলের কারোর সাথে তেমন যোগাযোগ নেই। ভাগ্নে আর ভাগ্নির বদলতে তোর সাথে একটু যোগাযোগ আছে, নয়তো তুই খবর নিয়ে উল্টাস। এখন বল, তাদের পড়াশোনার খবর কি? তুই এই স্কুলে জয়েন করবি শুনে আমি কিন্তু আপার সাথে এক প্রকার যুদ্ধ করে ওদের এই স্কুলে এনেছি। সব ঠিক। নিশি ইংরেজিতে দুর্বল, ওর মিস বলল। ইফাত গণিতে গড়মিল করে ফেলে। ইফাত স্যার এসব কি বলছে? মাথা নুয়ে ফেলে ইফাত, মিনমিন করে বলে, আমি ঠিকঠাকই ম্যাথ করি, পরে ভুল হয় কি করে জানি না। নোমান হাতের ঘড়ি দেখল। দোস্ত, আমার ক্লাস আওয়ার চলে যাচ্ছে, আমি আসি তবে। হ্যান্ডশেক করে দুই বন্ধুই বিদায় নিল। মামা? ইফাদের বুক দুরু দুরু করছে ভয়ে। সবাই ভালো আছে তো? মাহমুদের পা থেমে যায়। পুরনো দৃষ্টিতে তাকায় ইফাদের দিকে। চোখে মুখের আতঙ্ক, কপালের ঘাম কিছুই নজরে এড়ায় না তার। কিছু হয়েছে ইফাত? ইফাত ফাঁকা ঢোক গেলে। আমাদের ক্লাসের ফার্স্ট বয় আছে না, গত রোববার ওর চাচা আসে আমাদের 3rd পিরিয়ডে। পরে জানতে পারি ওর বাবা মারা গিয়েছে। মাহমুদ মৃদু হাসে। তো এই সময় আমাকে দেখে ভয় পাচ্ছিস? ইফাত মাথা নাড়াতে মাহমুদ পুনরায় বলে, আরে বোকা, তেমন কিছু না। তোর মা সকালে আমাদের বাসায় এসেছে, তাই মামি বলল তোদের স্কুল থেকে নিয়ে যেতে। অনেক দিন হয় তোরা বেড়াতে আসিস না। তোর বাবাকেও বলেছে সন্ধ্যায় সোজা আমাদের বাসায় আসবে। ইফাত যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ বাদে হাসি ফুটল তার মুখে। তাড়াতাড়ি চলো, বাইরে রিক্সা দাঁড় করিয়ে রেখেছি। নিশিকে উদ্দেশ্য করে বলল, ম্যাম কোলে বসতে পারবেন তো, নাকি আপনার জন্য আলাদা রিক্সা নিতে হবে? নিশি কিছু না বললেও স্কুল ব্যাগটা তার মামার কাছে দিয়ে তিরিং বিরিং করে চলল মামার বাড়ির উদ্দেশ্যে, যেন নিজের সমস্ত দায়িত্ব সে মামাকে গুছিয়ে দিয়েছে। কলিং বেলের আওয়াজ হতে মেহেরুন্নেসা রুম থেকে বেরিয়ে এলেন। তনা দরজা খুলে দেয়। গায়ে তার বোরখা, কপাল কুঁচকে তাকালেন তিনি। অমনি ছোট ছোট দুইটা হাত তনার কোমর পেঁচিয়ে ধরে। মামনি। তনাও আগলে নেয় হাতের মালিকদের। ইফাত ভেতরে ঢোকে। কেমন আছেন মামি? এই তো ভালো, তুমি? আমিও ভালো। ইফাত তার নানির কাছে গিয়ে জড়িয়ে ধরে তাকে। তুমি কেমন আছো নানু? ভালো। কিন্তু তোরা এই সময়?
তোর মা তো এখনই রেডি হচ্ছিল চলে যাবে বলে। আপাকে যেতে না করেন আম্মা, দুলাভাইও এখানে আসবে সন্ধ্যায়। আপনারা সবাই আজ এইখানে থাকবে, আমি আর আপনার ছেলে এখন যাব বাজার করতে। এইসব করার আগে আমায় একটাবার জিজ্ঞেস করেছো ভালো স্বাস্থ্য চাইছো সবার কাছে? জিজ্ঞেসটা করব কখন? দরজা আটকে তিনজন সে কখন থেকে বসে আছেন। তাছাড়া অনেকদিন পরে আপা এসেছে, তাই ভাবলাম সবাইকে আসতে বলি। এমনি আসার কথা বললে তো ছেলেমেয়েদের পড়াশোনার অজুহাত দেয়, তাই ভালো সেজে সংসারে কর্তি হয়ে এসেছ। খবরদার বলে দিচ্ছি, আমি এখনো জীবিত আছি, এই সংসারটা আমার। আপনার সমস্যাটা কি বলবেন? আপনার না করলে দোষ হবে, বলবেন দেখতে পারি না। আপনার করতে চাইছি, এখন বলছেন কর্তি হতে চাই। এই সংসার আপনার হলে আমি কে? সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করা বিনা বেতনের কর্মচারী? কই, কাজের সময় তো কেউ বলেন না এই সংসার আমার, কাজটাও আমার। হুকুম দেওয়ার সময় মনে হয় এসব। একা হাতে সব কাজ সামলাতে পারবো আর সংসার করতে হতে পারবো না? নাতি নাতনি এসেছে, আপনি খুশি হবেন, কিন্তু না, আপনি যা করছেন মনে হচ্ছে আপনি ওদের দেখতে পারেন না। নানু, আমরা আসাতে তুমি খুশি হওনি? হাসার চেষ্টা করেন মেহরুন্নেসা। না নানু ভাই, খুশি হব না কেন? কাছে আসো। তনা চলে যায় রুমে। মাহমুদ ঠান্ডা গলায় বলল, যখন তখন কথা শোনার অভ্যাসটা ত্যাগ করো, নয়তো যে আপন মানুষগুলোকে আগলে দাঁড়িয়ে আছো তারাই তোমাকে ভুল বুঝবে। মাহমুদ চলে যেতে মেহরুন্নেসা কাঁধে কারো হাতের স্পর্শে ফিরে তাকালেন। সুমনাকে দেখে চমকে ওঠেন তিনি। কিছু বলবি? শীতল চাহনি নিক্ষেপ করে সুমনা কেবল মাথা নাড়ল। সন্ধ্যার পরপরই বাসার পরিবেশ রমরমা হয়ে উঠল। আনন্দের আমেজ ছড়িয়ে পড়ল প্রতিটি দেয়ালে দেয়ালে। খালিকুজ্জামানের সারাদিনের বিষণ্ণতা যেন উদয় হয়ে গেল নিমিষেই। রান্নাঘরে একা হাতে সবকিছু সামলাচ্ছে তন্না। একটু জিরোবার ফুসরত পাচ্ছে না সে। সকলে ড্রয়িং রুমে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। তনা বারবার সেদিকে তাকাচ্ছে, আবার কাজ করছে। খুব করে চাইলেও কেউ একজন এসে হাতে হাতে কাজ করে দিক। কেউ যে আসবে না তার ভালো করেই জানা। গরুর গোস্তটা চুলে চাপিয়ে পোলাওয়ের চালগুলো ধুয়ে নিল সে। পিছন ফিরতেই চমকে ওঠে। মাহমুদ তার পাশে এসে দাঁড়িয়েছে। তনা বুকে থুতু দেয়। গলা ঝাড়ি দিয়ে আসবে না তুমি? ভয় পেয়েছ? মুখ দেখে বুঝতে পারছো না? মুখ দেখে তো অনেক কিছুই বুঝতে পারছি। আমি সাহায্য করি? দরকার নেই জানাব, আমি সামলাতে পারবো। তনার নাক টানে মাহমুদ। ম্যাম, আপনি জানেন না বউয়ের কাজে সাহায্য করা সুন্নত? গোস্তর তরকারিটা নেড়ে দেয় তনা। চুলোর আঁচ কমিয়ে অন্য পাশের চুলে কড়াই বসালো। আর আপনি জানেন না, আপনাকে আমার সাথে কাজ করতে দেখলে আমার মা দক্ষ যজ্ঞ বাঁধাবে। তো তো আবার কি? দেখো বাসায় দুলাভাই আছে, আর আম্মা কথা শোনার সুযোগ পেলে বাসায় কে আছে না আছে জীবনও তোয়াক্কা করবে না। এখন অশান্তি হোক আমি চাই না। তাহলে কাউকে বলি সাহায্য করতে? তনা পূর্ণ দৃষ্টিতে তাকালো মাহমুদের দিকে। দীর্ঘশ্বাস ফেলে সে। কারো যদি সাহায্য করার হতোই তবে আমাকে গিয়ে বলার প্রয়োজন হতো না। সাহায্য করার জন্য নিজে থেকেই চলে আসতো। রূপন্তী রহমান। টেবিলে সবার জায়গা হবে না, তাই ফ্লোরে মাদুর পাতা হলো। বারবার রান্নাঘর থেকে সব এনে হাঁপিয়ে উঠল তনা। আবার উঠে দাঁড়াতে মাহমুদ প্রশ্ন করলো, রান্নাঘরে আর কিছু আছে? তনা মাথা নেড়ে সম্মতি জানাতে মাহমুদ নিজে রান্নাঘর থেকে বাকি সব নিয়ে এলো। এতক্ষণ চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল সোহেল। সব আনা শেষ হতেই তনা ডাকলো, ভাইয়া খাবার রেডি, চলে আসুন। সোহেল এসে বসলো, তারপর ধীরে ধীরে বাকিরাও চলে আসে। তনা, তুমি বসে পড়ো। তনা মুচকে হাসলো। ক্লান্তি তার মুখে স্পষ্ট। আপনারা খান, আমি বেড়ে দিচ্ছি। মাহমুদকে খানিক দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মেহরুন্নেসা বললেন, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। তোমরা খেয়ে নাও আম্মা, আমি আর তনা পরে খাবো। তনা না হয় পরে খাবে, তুই বসে পড়। সবাই একসাথে বসে খাই। একসাথে বসে তো আর খাওয়ার সুযোগ হয় না। ভাইয়া, পোলাও দেব না সাদা ভাত? সোহেল তনহার প্রশ্নের জবাব দিয়ে দিল না। তনার হাত থেকে চামচ নিয়ে নিল। আম্মা, তনা কি এই বাসার বাইরের কেউ? তা হতে যাবে কেন? সুযোগ পেয়ে সোহেল প্রতিবাদী গলায় জবাব দেয়, তা যদি না হয় তবে ছেলেকে সবার সাথে বসতে বললেন। ছেলের বউকে বললেন না কেন? সবার মধ্যে কেউ পড়ে না নাকি? সবার সাথে বসে খাওয়ার যোগ্যতা ওর নেই। আপনার ঘরের বউ সারাদিন গাধার খাটুনি খাটলো, সবাইকে একত্রে করলো, তাকে বলছেন পরে খাওয়ার জন্য? মেহরুন্নেসা এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেলেন। মেয়ের জামাইয়ের কথার জালে এমনভাবে আটকে পড়লেন যে কি জবাব দেবেন বুঝে উঠতে পারলেন না। খানিকটা ঘাবড়ে গিয়ে অস্পষ্টভাবে আঁকবাক করে কিছু বলার চেষ্টা করলেন।
তেমন কিছু না বাবা, ও বসে পড়লে তোমাদের কে বেড়ে দিবে। সোহেল নিজ হাতে প্লেটে পোলাও আর মুরগির রোস্ট নিল। যারটা সে নিয়ে খাবে। আম্মা, তন্না আর মাহমুদ বসে যাও। সবার সাথে তন্না আর মাহমুদও বসে পড়ল, যে যার মতো নিয়ে খাচ্ছে আর বাক্যালাপ করছে। সহসেই সোহেল প্রশ্ন করে, তন্না কি আর চাকরি বাকরি করবে না? আপাতত ইচ্ছে নেই। আবার মাঝে মাঝে তোমার জন্য ভীষণ আফসোস হয়। মানুষ যা পায় না তা তুমি পায়ে ঠেলে ফেলে এসেছ। চাকরিটা না ছাড়লেও পারতে। খুব সন্তর্পণে দীর্ঘশ্বাস ছাড়ল তন্না। নিষ্প্রাণ গলায় জবাব দিল, সংসার আর চাকরি দুটো একসাথে আমি সামলাতে পারতাম না। সে লাট চোখে মাহমুদের দিকে তাকালো। চাহনি ছিল তীক্ষ্ণ আর সুচালো। মেয়েদের পায়ের তলার মাটি শক্ত হওয়া ভীষণ প্রয়োজন। এটা মেয়েদের খুঁটি। কেউ দুটো কথা বলার আগে চোখ ঘুরিয়ে মেহরুন্নেসার দিকে তাকাতেই দেখল তিনি অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাই কথা ঘুরিয়ে নেয় সে। আমি তো বাবা মেয়ে বিয়ে দেওয়ার আগেই সব কাটছাট করে নেব। মেয়েকে পড়াশোনা করিয়ে বিয়ে দেব, সে চাকরি করবে, সংসারও করবে। চুপচাপ সব শুনলেন খালিকুজ্জামান। সোহেলের কথার সাথে তাল মিলান তিনিও। কত করে বললাম চাকরিটা ছিল না, ওটা তোমার পরিচয়। আমার কথা শুনলই না। তুমি চুপ করো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করলে সংসার দেখবে কে? খানিক উঁচু গলায় বলেন মেহরুন্নেসা। এক কথায় দুই কথায় হাজার কথা হবে, শেষে বেঁধে যাবে ঝগড়া। মির্জামের সামনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক তা খালিকুজ্জামান কোনো মতেই চান না। তাই চুপ করে রইলেন। এটা ভুল কথা আম্মা, একটা কাজের লোক রাখলেই হতো। সবাই নিজের কোয়ালিফিকেশন কাজে লাগাতে পারে না, আর তনা পেয়েও। এতটুকু বলে থেমে যায় সোহেল। আমাকে তো কখনো চাকরি বাকরির কথা বলনি। সুমনার দিকে সরু চোখে তাকায় সোহেল। দৃষ্টি স্থির রেখে নিস্তেজ গলায় প্রশ্ন করল, এই কথাটা বুকে হাত রেখে বলতে পারবে আবার? সুমনা চুপ হয়ে যায়, মাথা নুয়ে ফেলে মুহূর্তেই। তোমার এইচএসসির পর আমাদের বিয়ে হয়, এরপর অনার্স আর মাস্টার্স আমার জোরাজুরিতে শেষ করেছ। তোমার পরীক্ষার দিনগুলোতে তোমার থেকে বেশি আমি রাত জেগেছি। ইফাত পেটে আসার পরের দিনগুলো তুমি ভুলে গিয়েছ। এই থামো থামো, পুরনো সব কথা বাদ, খাওয়ার পাতে এত বলতে নেই। দুজনকে থামার জন্য বলে ওঠেন মেহরুন্নেসা। সকলে একেবারেই চুপ, কেবল বাটি আর চামচের টুংটাং শব্দ শোনা যাচ্ছে। এই নীরবতার মাঝেই যেন বাজি ফাটালো নিশি। খালামণি, তুমি বাসায় কোনো কাজ করো না, সারাদিন বসে বসে খাও? আমি তো বাসায় আম্মুকে অনেক সাহায্য করি, তাই না আম্মু? বিষম খায় মুনিরা। সুমনা একবার তার দিকে তাকাচ্ছে তো আরেকবার ওর দিকে। শেষে ধমকে ওঠেন, চুপচাপ খাও। প্লেটের ভাতটা একটাও নড়েনি। মুখ কালো করে খায় মনোযোগ দেয় নিশি। তখনই নিশির মাথায় হাত রাখে সোহেল। ওগুলো বিবেকের ব্যাপার স্যাপার মা। অলসতার দিন যাপন করলে বিবেক অকেজ হয়ে মাথা থেকে আস্তে আস্তে নিচে নেমে আসে। তোমার ছোট্ট মাথায় সব ঢুকবে না, ফুস করে উঠল মুনিরা। দুলা ভাই, আপনি কি আমায় ইনডাইরেক্ট কিছু বললেন? মুনিরের দিকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকায় সোহেল। রগল গলা জবাব দিল, না তো শালিকা, আমি ডিরেক্ট তোমায় বলছি, যার হয় না নয় তার হয় না 90তেও। মোটা চাদর গায়ে জড়িয়ে বারান্দায় বসে আছে সুমনা। ঘুম নেই চোখে। ঘুম কেন আসছে না তা জানা নেই তার। বুকের ভেতরটা কেবল হাহাকার করছে। কি যেন নেই এমন অনুভব করছে সে। কান্না দলা পাকে আটকে আছে গলায়। আপা, কফি। সুমনা চমকে ওঠে। আফসা আলোয় তনাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বার কয়েক। তনার মধ্যে কয়েক বছর আগে নিজের প্রতিচ্ছবি যেন দেখতে পায় সুমনা। ঘুমাওনি এখনো? তনা এ পাশে মাথা দুলায়। সুমনা কফির কাপটা হাতে নিল। শীত শীত রাতে হাতে গরম কফির কাপ। সুমনা কফিতে চুমুক দিয়ে আবেশে চোখ বুজে নিল। উষ্ণতা বাড়িয়ে দেওয়ার জন্য এই এক কাপ কফিরই যেন প্রয়োজন ছিল তার। সবে কি ঘুম? বারান্দার কোনায় থাকা আরেকটা টুল এনে বসে তনা। দুজনেই সমান্তলে রাতের নিস্তব্ধতাকে উপভোগ করছে। সহসাই তনা বলে, সকালের ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী আপা। সুমনা একেবারে স্থির হয়ে যায়, পাল্টে যায় মুখের ভাবভঙ্গিও। আমি যে এতিম জানেন তো? সুমনার তরফ থেকে কোনো উত্তর এলো না। একজন সন্তানের জীবনে বাবা কতটা জুড়ে থাকে, বাবাকে হারানোর পরে খুব করে টের পাই আমি। বাবা থাকাকালীন যারা চোখ তুলে তাকাতো না, বাবা মারা যাওয়ার পর তারা তাদেরই নিকৃষ্ট রূপ দেখিয়েছে। এই বাসায় আসার পর আব্বা আমাকে যতটুকু স্নেহ করেন, সাপোর্ট করেন, আমার বাবাও হয়তো তাই করত। সকালে যখন আব্বাকে কথাগুলো বললেন, আমার না সহ্য হয়নি, তাই না চাইতো। তনার চোখ ভিজে ওঠে, বুক ভেঙে আসে।
চোখ বুজে নিতে ভেসে ওঠে সাদা কাপড়ে মোড়ানো তার বাবার শেষ যাত্রার প্রতিচ্ছবি। ফুপিয়ে উঠল সে। ক্লাস 7-এ বার্ষিক পরীক্ষা শেষে বাসায় এসে দেখি আমার বাবা চলে গেছেন বহুদূরে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। মাঝে মাঝে বাবাকে বড্ড দেখতে ইচ্ছে করে, একটু ছুতে ইচ্ছে করে, তার বুকে মাথা রেখে একটু আহ্লাদি হতে ইচ্ছে করে, কিন্তু সে ভাগ্য আমার নেই। মাঝে মাঝে বাবার গায়ের গন্ধ পাই, আমার ভেতরটা দুমড়ে মুছড়ে যায়। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তনা নিজেকে সামলাতে পারল না। ভেতরে ভেতরে জমা থাকা সব ব্যথা আর চাপা কষ্টে বেরিয়ে এলো জল হয়ে। ঠোঁট চেপে ধরে সে। আজ আব্বাকে দুটো কড়া কথা শুনে গেলেন। 2 দিন পর যদি দেখেন আব্বার নেই, তখন? সুমনা চমকে ওঠে, বিস্মিত চোখে তাকালো তনার দিকে। তনা ফিসেল হাসল। ক্ষমা করতে পারবেন নিজেকে? গভীর রাতে গুমড়ে গুমড়ে কাঁদবেন, আব্বাকে তৃষ্ণা আপনার বেড়ে যাবে, মন থেকে মাফ চাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবেন, কিন্তু সে সুযোগ আর পাবেন না। শূন্যতার অপরাধ বোধে হাহাকার করবেন। একবার চোখ বুঝুন আর অনুভব করুন, বাবা নেই তো কিছু নাই। শীতের হিমেল হাওয়ায় কফি ঠান্ডা হয়ে গিয়েছে অনেকক্ষণ। হতচেতন হয়ে বসে আছে সুমনা। তার মুখে রানী। নিশতি রাতে কেবল তার শ্বাস প্রশ্বাসের নিনাদটুকু কর্ণগোচর হচ্ছে। বুকের ভেতর হাহাকার করা আর কান্না দলা পাকিয়ে থাকার কারণ উপলব্ধি সে এতক্ষণে করতে পারল। অবুঝ মানবীর ন্যায় তনার কথা মতো চোখ বুজে নিল। হঠাৎ করে কানে বাজে কে? আমার সুমু। সুমনা চোখ মেলে তাকায়। মনের কোণে হারিয়ে যাওয়া ছোট্টবেলার স্মৃতিগুলো হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। খালিকুজ্জামানের কাঁধে চড়ে ঘুরে বেড়ানো, প্রতিকূল পরিস্থিতিতেও শক্ত বুকে আগলে রাখা, অসুস্থতায় উদ্বেগে ছোটাছুটি করা, সবকিছু যেন এক ঝটকায় ফিরে আসে তার মনে। চোখ বুঝে নিতে আরও একবার ভেসে ওঠে সেই পরিচিত মুখখানা। খালিকুজ্জামান অসহায়, দুঃখ মাখা চোখে দৃষ্টি, যে কষ্ট তার কথার আঘাতে তিনি পেয়েছিলেন। সুমন আবার চট করে চোখ খুলে তাকায়। বুকের ভেতর অপরাধ বোধ ঢেউ তীব্র হয়ে ওঠে। দলা পাকানো কান্না যেন আর ধরে রাখা যায় না। গোপন যন্ত্রণা অশ্রু হয়ে গড়িয়ে পড়ে। চোখের পাতা ভেদ করে সেই বাড়িধারা চিবুকে এসে পৌঁছায়। আর আবছা আলোয় তার চকচকে ঝিরিক যেন সুমনার ভেতরে সমস্ত ব্যথার প্রতিচ্ছবি হয়ে ওঠে। সেকেন্ডের কাঁটা যেন অদ্ভুত তাড়নায় পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। প্রতিটি মুহূর্তের সাথে সময় গড়িয়ে যাচ্ছে, আর রাত ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠেছে। চারপাশের নিস্তব্ধতা যেন আরো শুনশান হয়ে এলো। অন্ধকার ঘন হতে হতে যেন সময়ের ভার আরো প্রকট হয়ে উঠেছে, আর রাতের নীরবতা যেন সমস্ত কিছু ঢেকে ফেলেছে। সুমনা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। নির্জীবতা জেগে বসেছে। নিস্তব্ধ রজনীর অন্ধকার আকাশে তার চোখ স্থির হয়ে থাকে, যেখানে ছোট বড় হাজারো তারকা জ্বলজ্বল করছে, কিন্তু তার চোখে সে আলোটুকু যেন ম্লান হয়ে গেছে। প্রতিটি তারা যেন তার অন্তর্গত একাকিত্বের প্রতিফলন হয়ে তার সামনে উজ্জ্বল হয়ে ওঠে। মাহমুদের মুখে আপনার শাশুড়ির অনেক কথাই শুনেছি। আপনার পড়াশোনায় বাধা দেয়া, কাজে ভুল ধরা, কারণে অকারণে আপনাকে বকাঝকা করা, বাধ্য হয়ে দুলাভাই তার থাকা খাওয়ার অসুবিধার অজুহাত দেখে আপনাকে শহরে নিয়ে এসেছে। পুরনো কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল সুমনা। আমি যদি আপনার ভাইকে আলাদা সংসারের জন্য বলি, সে কিন্তু আমাকে আলাদা একটা সংসার দিতে বাধ্য। ইসলাম সেটাই বলে। সুমনা চকিত চোখে তনার আফসা মুখের দিকে তাকালো। তনা নিষ্প্রাণ ঠোঁট জোড়া প্রসারিত করে মেঘ মেদুর স্বরে আওড়ালো, শ্বশুর বাড়িতে অন্যায় ও বিচারের শিকার হওয়া বউটাও বাপের বাড়ি এলে খোলস বদলে ফেলে। এটাই কি তবে সমাজের রীতি? সকাল হতেই চলে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে সোহেল। তারা দিতে থাকে সুমনাকে। বাচ্চাদেরও বলেন তাড়াতাড়ি তৈরি হতে। নিশির চুল আশ্রে দিচ্ছে সুমনা। পাশে বিচার আর অভিযোগের ঝুড়ি নিয়ে বসেছেন মেহেরুন্নেসা। তন আর নামে অনর্গল বলেই যাচ্ছেন, কাল তোদের নাম করে খাসির মাংস এনেছে বাজার থেকে, আমি নিজের চোখে দেখেছি। কই রান্না তো করলো না, তোদের নাম করে এনে পরে রান্না করে মায়ের জন্য নিয়ে যাবে। আমি বুঝি না ওসব চালাকি। খাবারের লোভনীয় গন্ধ নাকে আসতেই ছুটে রান্নাঘরের দিকে যায় নিশি। সুমনা তপ্ত শ্বাস ফেলে মেহেরুন্নেসার দিকে তাকায়। আমার শাশুড়ি আর তোমার মধ্যে এত মিল পাচ্ছি কেন আম্মা? মেহেরুন্নেসা চকিত হলেন। অবাক চোখে তাকিয়ে রইলেন সুমনার মুখটার দিকে। সবাই আসার আগেই এক প্লেটে বিরিয়ানি নিয়ে বসে পড়েছে নিশি। তনা বাকি প্লেটগুলো সাজাতে সাজাতে উপস্থিত হয় সোহেল। সকাল সকাল কাজটি
এত আয়োজন করলে কখন? শৈলের প্রশ্নে মৃদু হাসে তনয়া। রাতেই টুকটাক গুছিয়ে রেখেছিলাম, আর ভোর হতেই রান্না শুরু করলাম। তাই বলে সকাল সকাল বিরিয়ানি খাবো তনা? পেটে গ্যাস হবে তো। গ্যাস হলেই তো ভালো, সেগুলো সিলিন্ডার ভর্তি করে বাজারে চড়া দামে বিক্রি করা যাবে। ফ্রিজ থেকে ঠান্ডা বোরহানির বোতল বের করে টেবিলের উপর রাখে মাহমুদ। এক আধ দিন খেলে গ্যাস হবে না সোহেল ভাই? ওরে বাহ, আবার বোরহানিও? বোরহানি আপনার শালা বানিয়েছে। বোরহানি ছাড়া নাকি কাজটি অসম্পূর্ণ। তখনই রুম থেকে বের হয়ে আসেন মেহেরুন্নেসা আর সুমনা। কথাটা শোনা মাত্রই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। দুসার কথা শোনানোর প্রস্তুতি নিতেই খেয়ালে আসে সোহেলকে। তিনি দমে যান, কিন্তু দমে যায়নি রোশানল। দাঁতে দাঁত পিষে চাপা স্বরে সুমনাকে ফিসফিস করে বলেন, দেখলেই তো নিজের চোখে কিভাবে আমার ছেলেটাকে ঘরের কাজে খাটায়। কাল থেকে খাটাচ্ছে। রান্নাঘরের কাজ করার জন্য আমি আমার ছেলেটাকে বড় করেছি। আমার ছেলে কি কামলা? মেহেরুন্নেসার কথায় সুমনা তেমন প্রতিক্রিয়া দেখালো না। দু কদম এগিয়ে চেয়ার টেনে বসে খাওয়ার জন্য তনয়া, সুমনা আর শৈলের প্লেটে বিরিয়ানি বেড়ে দেয়। ইফাত কোথায় আপা? ওয়াশরুমে হয়তো। বাপের মতো একবার ঢুকলে আর বের হতে চায় না। আমি ওয়াশরুমে গেলে আর বের হই না, নাকি তুমি বের হও না? নিজের দোষ একদম আমার পর চাপাবে না। আচার আচরণ স্বভাব সব শুরু থেকে সব কিছু তোমার পেয়েছে ছেলেটা। একটাও যদি আমার গুণ পেত মনটাকে বোঝাতে পারতাম। তাও ভালো আমার স্বভাব পেয়েছে, অন্তত ন্যায় অন্যায় বোধটা তো থাকবে। শুভ্রা অগ্নি চোখে তাকাতেই শৈল তোয়াক্কা করল না। আপন মনে খেতে লাগলো সে। আম্মা, আপনিও বসে যান না, গরম গরম খেয়ে নিন। মাহমুদকে বলে, আব্বা আর মনিরাকেও ডেকে আনো, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। মাহমুদ মিনিট দুয়েক পরে আবার ফিরে আসে। আব্বা পরে খাবে, আর মনিরা আসবে এখনই। তুমি বসে পড়ো। পরে খাবো? অফিস যাব। পরে খাবো। অফিস যাবে তো আবার? 3 দিনের ছুটি নিয়েছি। ও, এখনই বের হয়ে যাবে সুমনা সহ বাকিরা। তনা দৌড়ে এলো, হাতে আরএফএলের ফুড কন্টেইনার। হাঁপাতে হাঁপাতে বলে, এই বিরিয়ানির বক্সটা নিয়ে যান আপা, নিশির খুব পছন্দ। এক পলক তাকালো মেহেরুন্নেসার দিকে, এরপর একটু হাসলো। তাই খাসির মাংসটা আলাদা করে রেখেছিলাম। সুমনা চোখ ঘুরিয়ে সবাইকে দেখল। সকলে থাকলেও নেই কেবল খালিকুজ্জামান। সুমনা চলে যাচ্ছে আর খালিকুজ্জামান থাকবেন না, এমনটা কখনো হয়নি। গেট অবধি মেয়ের পিছন পিছন যান তিনি। বুকটা ধক করে ওঠে তার। মনে পড়ে যায় তনার বলা রাতের কথাগুলো। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে তার বাবা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার ব্যবহারে দূরে সরে যাচ্ছে একটু একটু করে। গলা ধরে আসে তার, তনা আব্বাকে ডাকো। তনা ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করে, কিছু হয়েছে আপা? তুমি আব্বাকে ডাকো দয়া করে। সুমনার চোখ ছলছল করছে, কথাগুলো থেমে থেমে যাচ্ছে তার। শৈল এগিয়ে আসে, চিন্তিত গলায় প্রশ্ন করে, কি হয়েছে সুমনা? চিৎকার করে উঠল সে, তোমরা কি কেউ আমার কথা শুনতে পাচ্ছ না? আব্বাকে ডাকো কেউ। তনা তড়িঘড়ি করে ডাকার জন্য যেতেই দেখল খালিকুজ্জামান এদিকে আসছেন। তনা থেমে গেল। ওই তো আব্বা আসছে। সকল দৃষ্টি গিয়ে পড়ল খালিকুজ্জামানের দিকে। তিনি ঘটনা বুঝতে পারলেন না, ভুরুকুটি করে তাকিয়ে রইলেন। সুমনা বিলম্ব না করে ছুটে গিয়ে খালিকুজ্জামানের বুকে গিয়ে লুটিয়ে পড়ে। পিতৃ স্পর্শে সে আরও দুর্বল হয়ে যায়, বুক ভেঙে আসে, অশ্রুকণা গড়িয়ে ভিজে যায় খালিকুজ্জামানের পাঞ্জাবি। আব্বা, আমারে মাফ করে দেন আব্বা, আমি আর আপনার সাথে এমন ব্যবহার করব না আব্বা, আমি ভুল করছি আব্বা, আপনার সুমরে আপনি মাফ করে দেন। বলতে বলতে খালিকুজ্জামানের 2 পা খানা জড়িয়ে ধরে সুমনা। উপস্থিত সকলেই হতবাক, শুধু তনা ছাড়া। সকলের অগোচরে তার ঠোঁটের কোণায় ভেসে ওঠে বিজয়ের হাসি। কিছু হয়েছিল এখানে? সুমনা এসব বলছে কেন? শোলের কথায় সবাই চুপ থাকলেও তনা ব্যাপারটা সুন্দর করে সামলে নেয়। বাবা এবং মেয়ের মধ্যে আমরা সকলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি, বরং উপলব্ধিটা উপলব্ধি করুন দুলা ভাই। সুমনা পুনরায় আহাজারি শুরু করে, আব্বা, আপনার ছোট্ট সুমু না বুঝে কথাগুলো বলে ফেলেছে। ও আব্বা, আব্বা। সুমনা, কি শুরু করলি? শৈল কি ভাববে? সুমনা কর্ণপাত করেনি সে কথা। পা জড়িয়ে ধরে বসে রইল ঠাঁই। গমগমে পরিস্থিতি। সকলে উৎসুক হয়ে তাকিয়ে আছেন। মির্জামের সামনে মেহেরুন্নেসা কিছু বলতেও পারছেন না, আবার সহ্য করতেও পারছেন না। সুমনার এমন টলে পড়া কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। খালিকুজ্জামান মেয়েকে টেনে তুললেন, চোখের পানি মুছে দিলেন পরম মমতায়, যেমনটা সুমনা ছোটবেলায় ব্যথা পেলে করতেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয় রে মা, ভুল বুঝে শুধরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আফসোস, সবাই তা করে না। একটু অভিমান হয়েছিল, কিন্তু এখন আর সেটা নেই।